ফিফথ সেমিস্টারে পুনরায় সকলকে স্বাগত। আমরা আজকে বিগত দুদিনে যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলোরই আমরা আজকে কন্টিনিউয়েশন আমরা করব। তো কন্টিনিউয়েশন করার আগে আমি একবার সিলেবাসটা দেখাতে চাই। তো সিলেবাসটা আমি যেটা এখানে প্রজেক্ট আমি করছি সেই সিলেবাসের লেখাগুলো হয়তো তোমরা বুঝতে পারবে না, তার জন্য তোমরা তোমাদের বাড়িতে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা একবার খুলবে। প্রথম দুটো মানে সিসি 12-এর ইউনিট 1-এর যেটা রিমোট সেন্সিং যে পোর্শনটা আছে সেই রিমোট সেন্সিং পোর্শনে 1 আর 2 আমি আগেই বলেছিলাম সেটা বিপ্লব স্যারের পার্ট, কিন্তু যেহেতু 3-4 আমাকে পড়াতে হচ্ছে এই মুহূর্তে, সেটা 3 এবং 4 ঢোকার আগে আমাকে 1-2টা জানতে হবে, মানে 1-2 না জানলে আমি 3-4টা করতে পারবো না। সেজন্য আমরা কি করলাম, 1 আর 2টা বিগত দুটো ক্লাসে আমরা কিন্তু 1 আর 2টাকে সামারাইজ করে বা মানে খুব 60% মতো আমরা কিন্তু 1 আর 2টা জেনেছি, আর বাকি 40% কিন্তু আমাদের বিপ্লব স্যার জানিয়ে দেবেন। আর 3-4-এর যে বিষয়টা, 3-4-এর বিষয়টা আমি শুরু করব আজকে। 3 নম্বরটা শুরু করব, কিন্তু 3 নম্বরটা শুরু করার আগে 3 নম্বরটা ঢোকার জন্য আমাদেরকে কিছু সাধারণ ধারণা তৈরি করতে হবে রিমোট সেন্সিং সম্পর্কে। তো বেসিক্যালি আমরা এবার যেটাতে প্রবেশ করতে চলেছি, এতদিন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে রিমোট সেন্সিং সম্পর্কে সাধারণ ধারণা, আর আজ থেকে আমরা যেটাতে ঢুকতে চলেছি সেটা হচ্ছে রিমোট সেন্সিং তথ্যের বিশ্লেষণ, অর্থাৎ ইন্টারপ্রিটেশন অফ দ্য রিমোট সেন্সিং ডেটা। তার মানে আমরা রিমোট সেন্সিং যে তথ্যগুলোকে পাবো সেইগুলো কিভাবে আমরা ইন্টারপ্রিটেশন করব বা কিভাবে সেইগুলোকে আমরা বিশ্লেষণ করব, বা রিমোট সেন্সিং তথ্য থেকে আমরা নতুন মানচিত্র কিভাবে তৈরি করব, সেই জিনিসটাতে আমরা ঢুকতে চলেছি। তো আমরা একটা বড় জিনিসে ঢোকার আগে কিছু কিছু ছোট জিনিস আমাদের মাথার মধ্যে রাখতে হবে। যে ছোট জিনিসগুলো যদি আমাদের মাথার মধ্যে থাকে তাহলে আমরা ওই বড় জিনিসটা অর্থাৎ বিশ্লেষণ, রিমোট সেন্সিং এর ডেটার যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ অংশে আমরা খুবই সহজে ব্যাপারটাকে বুঝতে পারবো। বুঝে গেল? এই বিষয়টা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। তো আমরা কিন্তু ব্যাপারটাকে কোনো রকম চাপ না নিয়ে কিন্তু ব্যাপারটাকে আমরা পড়বো, এবং কোথাও কোনো রকম সমস্যা হলে সেখান থেকে আমাকে কোশ্চেন তোমরা করবে যে এই জায়গাটা আমরা বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে আমি আজকে শুরু করছি। যে তার আগে শুরু করার আগে আমি যেটা করব, বিগত দুদিনে বা বিগত 3 দিনের ক্লাসে যেটা হয়েছিল তার একটা সামারাইজ আমি কি হয়েছিল সেটা আমি একবার ঝালিয়ে দিচ্ছি, যাতে করে আগের কি হয়েছিল সেইটার রেসপেক্টে আজকের পড়াটাতে আমি সহজে প্রবেশ করতে পারি। আমরা কি পড়েছি গত 3 দিনের ক্লাসে? রিমোট সেন্সিং কি, অর্থাৎ রিমোট সেন্সিং কাকে বলে। 2 পড়েছি কি, স্টেজেস অফ রিমোট সেন্সিং, অর্থাৎ রিমোট সেন্সিং যে তথ্য সংগ্রহ করার যে ধাপ সেগুলো পড়েছি। ধাপগুলো কি কি? 5টা ধাপ আমরা পড়েছি। এ হচ্ছে শক্তির উৎস, বি কি, বায়ুমণ্ডলের সাথে শক্তির প্রতিক্রিয়া। 3 নম্বর কি পড়েছি, পৃথিবীর উপরিস্থিত বস্তুর সাথে শক্তির প্রতিক্রিয়া। 4 নম্বর আমরা কি পড়েছি, বায়ুমণ্ডলের সাথে শক্তির পুনরায় প্রতিক্রিয়া। আর লাস্ট কি পড়েছি, সেন্সর দ্বারা তথ্য সংগ্রহ। এটা আমরা পড়েছি বিগত 3 দিনের ক্লাসে। আর কি পড়েছি, ভূগোলে রিমোট সেন্সিং এর প্রয়োগ। আর কি পড়েছি, রিমোট সেন্সিং তথ্যের সহজলভ্যতা, অর্থাৎ
অ্যাভেলেবিলিটি অফ দ্য রিমোট সেন্সিং ডেটা। আমরা রিমোট সেন্সিং ডেটাকে আমরা কি ফ্রিতে পেতে পারি, সেটা আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছি যে ফ্রিতে পাওয়া সম্ভব কি না, সেটা পেলে কিভাবে পাবো, এবং তার ডেটা বা তোমার তথ্যর প্রকৃতিটা কি সেটা আমরা আগের দিন জেনেছি। তাহলে আমরা বিগত 3 দিন ক্লাসে কি করেছি, রিমোট সেন্সিং কি, রিমোট সেন্সিং এর ধাপগুলো অর্থাৎ স্টেজেস অফ রিমোট সেন্সিং, সেখানে আমরা 5টা স্টেজ পড়েছি। শক্তির উৎস, বায়ুমণ্ডলের সাথে শক্তির প্রতিক্রিয়া, পৃথিবীর উপরস্থিত বস্তুর সাথে শক্তির প্রতিক্রিয়া, বায়ুমণ্ডলের সাথে শক্তির পুনরায় প্রতিক্রিয়া, আর সেন্সার দ্বারা তথ্য সংগ্রহ। তারপর আমরা কি পড়েছি, ভূগোল বিদ্যায় রিমোট সেন্সিং এর প্রয়োগ। আর কি পড়েছি, রিমোট সেন্সিং তথ্যের সহজলভ্যতা, অর্থাৎ রিমোট সেন্সিং তথ্য কি আমরা পেতে পারি, যদি পাই তাহলে সেটা কিভাবে পাবো, এবং ডেটার প্রকৃতি কি, সেইগুলো আমরা আগের দিনে ক্লাসে আমরা সেগুলো কিন্তু আমরা জেনেছি। বুঝতে পারলাম? তাহলে এইটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেই প্রিভিয়াস ক্লাসগুলোর সামারাইজ ফর্ম। এবার আজকে শুরু করব আজকের ক্লাস। এবার আজকের যে ক্লাসটা আমি শুরু করব, সেই ক্লাসটা বেসিক্যালি যেটা হেডিং যেটা হবে ক্লাসে সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ রিমোট সেন্সিং ডেটা। ইন্টারপ্রিটেশন অফ রিমোট সেন্সিং ডেটা, বা এটা বাংলা করলে কি হয়, রিমোট সেন্সিং তথ্যের বিশ্লেষণ পদ্ধতি। রিমোট সেন্সিং তথ্যের বিশ্লেষণ পদ্ধতি, অর্থাৎ আমরা যে রিমোট সেন্সিং তথ্যটা আমরা কালেক্ট করব বা ডাউনলোড করব, সেটা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, এবং সেই তথ্য থেকে আমরা কিভাবে নতুন মানচিত্র তৈরি করতে পারি, সেই জিনিসটা আমরা কিন্তু এবার শিখব। এবার অত বড় একটা জিনিস শেখার আগে আমাদেরকে কিছু ছোট ছোট জিনিস আমাদের মধ্যে দিয়ে যেতে হবে। সেই ছোট ছোট জিনিসগুলো কি, সেইগুলো আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমি কিছু শব্দ বলবো বেসিক্যালি, যে শব্দগুলো আমরা শর্ট কোশ্চেন হিসাবে পরীক্ষায় পড়ব, এবং পরীক্ষাতে এগুলো শর্ট কোশ্চেন কিন্তু হবে, যে শব্দগুলো আমি আজকে পড়ব। প্রথম শব্দটা হচ্ছে রেজলিউশন। কি বললাম, রেজলিউশন, বা একে বাংলায় বলছে বিভেদন। 2 নম্বর শব্দ পড়ব পিক্সেল। পিক্সেলের বাংলা হয় না, সেটা পিক্সেলটা পিক্সেলই হয়। 3 নম্বর শব্দ পড়ব ডিএন ভ্যালু। এটার বাংলা আমরা করব না, এটা ডিএন ভ্যালু নামে আমরা জানবো। আর আমরা পড়ব মেথডস টু ইন্টারপ্রেট রিমোট সেন্সিং ডেটা। মেথডস টু ইন্টারপ্রেট রিমোট সেন্সিং ডেটা। তাহলে আমরা আজকে এই 4টে জিনিস সম্পর্কে জানবো। একটা হচ্ছে রেজলিউশন, একটা হচ্ছে পিক্সেল, একটা হচ্ছে ডিএন ভ্যালু, আর আরেকটা হচ্ছে মেথডস টু ইন্টারপ্রেট রিমোট সেন্সিং ডেটা। বুঝতে পারলাম? তাহলে এতদূর পর্যন্ত সবাই ক্লিয়ার? আজকের পড়ার বিষয় হচ্ছে এগুলো, আর এতক্ষণ আমি যেটা আলোচনা করলাম সেটা ছিল আগের 3 দিনের পড়ার সামারাইজ ফর্ম। তো প্রথমেই আমরা আসি যে রেজলিউশন কি বা বিভেদন কি। তো রেজলিউশন কি, এই ব্যাপারটা মোটামুটি ভাবে সবাই আমরা জানি, যে আমরা সবাই তো মোবাইল ফোন ব্যবহার করে থাকি। তো মোবাইল ফোনে তোর ফোনের রেজলিউশন কতটা ভালো, তোর ফোন এই ছবিটা রেজলিউশন দেখ কত ভালো, এই ছবির রেজলিউশনটা খুব খারাপ, ফেটে গেছে, এই ব্যাপারগুলো আমরা শুনতে বা বুঝতে শিখেছি। কি বললাম, যে আমরা ফোন ব্যবহার করি, তো ফোন ব্যবহার করার সময় আমরা কি দেখি, বলি যে এই ছবিটা একটু অস্পষ্ট হয়েছে, রেজলিউশনটা খারাপ, এই ছবিটাতে একটা রেজলিউশন, ক্যামেরাটা ভালো, রেজলিউশনটা ভালো। তাহলে এই রেজলিউশন যে শব্দটা আমি বারবার প্রয়োগ করি মোবাইলে ছবি তোলার ক্ষেত্রে, সেই রেজলিউশন ব্যাপারটা কি? রেজলিউশনটা হচ্ছে কোন একটা চিত্রের মধ্যে ছোট ছোট উপাদানগুলোকে পৃথকীকরণ করার যে ক্ষমতা, তাকে বলা হয় রেজলিউশন বা বিভেদন। কি বললাম, একটা মানচিত্রের মধ্যে যে সমস্ত বস্তু
বা যে সমস্ত উপাদানগুলো অবস্থান করছে, বা একটা ছবির মধ্যে যে সমস্ত বস্তু বা যে সমস্ত উপাদানগুলো অবস্থান করছে, সেই সমস্ত উপাদানগুলোকে পৃথকীকরণ করার যে ক্ষমতা, সেই পৃথকীকরণ করার ক্ষমতাকে বলা হয় রেজলিউশন। জিনিসটাকে আরো ক্লিয়ারলি আমি ব্যাপারটা বুঝিয়ে দিই। তো রেজলিউশন জিনিসটাকে ক্লিয়ারলি বোঝার আগে আমি পিক্সেলটা বুঝে নিই, তাহলে রেজলিউশনটা ভালো করে বুঝতে পারবো। পিক্সেল কি? পিক্সেল হচ্ছে, পিক্সেল মানে হচ্ছে পিকচার এলিমেন্টস। পিক্সেল কথার অর্থ হচ্ছে পিকচার এলিমেন্টস। জিনিসটা কিরকম? আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটি সুপার মারিওর ছবি। তো এই সুপার মারিওর ছবিটাকে জুম করা হচ্ছে, জুম। যে কোনো, তুমি বাড়িতেও তোমরা ট্রাই করতে পারো, তোমাদের নিজের ছবি হোক, সেলফি হোক, বা যে কোনো ছবি তোমরা যত বেশি জুম করবে, একদম হাই লেভেলের ছবিটাকে জুম করবে। জুম করলে দেখতে হবে ছবিটার মধ্যে এরকম বক্স বক্স কিছু তোমরা সেল বা কোষ দেখতে পাবে। এই যে বক্স বক্স কোষগুলো দেখা যাচ্ছে, এই যে বক্সগুলো, এই একটা বক্স, এই প্রত্যেকটা এক একটা বক্স। এই যে একটা ছবিকে জুম করার পর যে ছবিতে কতগুলো এই বক্স বক্স জিনিস রয়েছে, এই প্রত্যেকটা বক্স, এক একটা বক্স বলা হয় পিক্সেল, তো পিকচার এলিমেন্ট। আমি বলতে পারলাম কি বলতে চাইছি? পিক্সেলটা হচ্ছে কি, যে একটা ছবিকে যদি আমি একদম হাই লেভেলে জুম করি, বা ছবিটাকে যদি আমি একদম মানে জুমিং ফেজে গিয়ে ছবিটার বিশ্লেষণ করি, দেখবো ছবিটা কতগুলো এরকম বক্স বক্স বর্গক্ষেত্র নিয়ে তৈরি। এই বক্স বক্স বর্গক্ষেত্রকে বলা হয় পিক্সেল। তাহলে পিক্সেল হচ্ছে ছবির মধ্যে অবস্থিত দৈর্ঘ্য এবং প্রস্থযুক্ত কিছু সেল বা কিছু বর্গক্ষেত্র, যেগুলো ছবির উপাদানগুলোকে রিপ্রেজেন্ট বা ছবির উপাদানগুলোকে তুলে ধরে। আবার রিপিট করছি, পিক্সেল হলো কোনো চিত্রের মধ্যে থাকা দৈর্ঘ্য ও প্রস্থযুক্ত বর্গক্ষেত্র, যেটি ছবির বিভিন্ন উপাদানকে উপস্থাপিত করে। কিরকম ভাবে উপস্থাপিত করে মানে কি? এই যে নীলটা, নীল যে পিক্সেলগুলো, নীল পিক্সেলগুলো তার প্যান্টের কালারটাকে ইন্ডিকেট করছে। তাহলে প্যান্ট বা প্যান্টের যে কালারটা, সেগুলো নীল পিক্সেল দিয়ে তৈরি। এই লাল পিক্সেলগুলো কি? লাল পিক্সেলগুলো হচ্ছে তার জামার কালারটা, অর্থাৎ তার জামার পিক্সেল হচ্ছে লাল। তারপর কি? এই কালোটা কি? এই কালোটা, এই কালো পিক্সেলটা ডিনোট করছে তার চোখ, অর্থাৎ এই পিক্সেলটা তার চোখটাকে রিপ্রেজেন্ট করছে। এই পিক্সেলটা তার গোঁপ এবং মুখটাকে রিপ্রেজেন্ট করছে। এই কালোগুলো কি করছে? তার পাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে যদি আমি এই সুপার মারিও ছবিটাকে যদি আমি অরিজিনালি দেখি পিক্সেল ছাড়া, উইদাউট জুম বা জুম করা ছাড়া দেখি, তাহলে সেটা কেমন দেখতে লাগবে? এই যে সুপার মারিও এই ছবিটা দেখছি, এই সুপার মারিও এই ছবিটার মধ্যে কিন্তু আমি কোনো পিক্সেল দেখতে পাচ্ছি না। কারণ পিক্সেল দেখতে পাচ্ছি না কারণ কি? এর মধ্যে পিক্সেল আছে। আমি যদি এই ছবিটাকে জুম করি, তাহলে কিন্তু আমি এই ছবিটা দেখতে পাবো। যেহেতু এটা জুম ছাড়া ছবিটা করা হয়েছে, সেজন্য ছবিটা এরকম দেখতে পাচ্ছি। অর্থাৎ এবার আমি আসি রেজলিউশনের কথায়। মানে রেজলিউশন ভালো খারাপ সেটা নির্ভর করছে কার উপর? সেটা নির্ভর করছে এই পিক্সেল গঠনের উপর।
এই পিক্সেল সাইজ যত ছোট ছোট হবে ছবির রেজলিউশন তত ভালো হবে। রিপিট করছি, এই পিক্সেল সাইজ যত ছোট ছোট হবে তার রেজলিউশন তত ভালো হবে। তার মানে কি, মানে আমি যদি এই যে অনেকগুলো নীল নিয়ে একটা প্যান্ট তৈরি হয়েছে, তো আমি যদি করতাম এই ছোট ছোট জায়গায় যদি এরকম একটা বড় পিক্সেল তৈরি হতো, এই একটা পিক্সেল, এই একটা পিক্সেল, দুটো পিক্সেলে কিন্তু সুপার মারিও ছবিটাকে রিপ্রেজেন্ট করতো। যেখানে হয়তো 100টা পিক্সেল সুপার মারিও ছবিটাকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে যদি আমি দুটো পিক্সেলে যদি সুপার মারিও ছবিটা করি, তাহলে সেই ছবিটা কি ভালো লাগবে? কোনটা চোখ, কোনটা নাক, কোনটা প্যান্ট, কোনটা জামা বুঝতে পারবো তখন? আর দুটো পিক্সেলে যদি গোটা ছবিটাকে আমি দেখাই, তাহলে কিন্তু ছোট ছোট জিনিসগুলো তখন আমি আর কিন্তু দেখতে পারবো না। আমি বলতে পারলাম কি বলতে চাইছি? আমি বলতে চাইছি এটাই, যে পিক্সেল মানে এই যে বক্সগুলোর সংখ্যা যত বেশি হবে, তত কিন্তু উপাদানগুলোকে পার্থক্য করার ক্ষমতা আমাদের তত বাড়বে। বক্সের সংখ্যা যত বেশি হবে, উপাদানগুলোর পার্থক্য করার ক্ষমতা তত বেশি হবে। সাপোজ আমার এই মুখটা, এই পুরো মুখটা যদি একটা পিক্সেল নিয়ে তৈরি হয়, তাহলে চোখ, নাক, মুখ কোনোটাকে কিন্তু আলাদা করে আমি পার্থক্য করতে পারবো না। কিন্তু এই মুখের মধ্যে যদি 100টা পিক্সেল হয়, তাহলে হয়তো একটা পিক্সেল এই চোখটাকে, একটা পিক্সেল এই চোখটাকে, 4টে পিক্সেল মিলে নাকটাকে, 10টা পিক্সেল মিলে মুখটাকে, আর গোটা মুখের মধ্যে হয়তো 500টা পিক্সেল আমার রয়েছে। টোটাল মুখটায় 500টা পিক্সেল মুখের মধ্যে চোখ, কান, নাক এইগুলোকে পার্থক্যকরণ করতে যতটা সাহায্য করবে, পুরো মুখটাতে যদি একটা পিক্সেল থাকে, তাহলে কিন্তু কোনটা চোখ, কোনটা নাক, কোনটা মুখ, কোনটা মানে গোঁপ, আমরা কিন্তু সেটা বুঝতে পারবো না। বুঝতে পারলাম কি বলতে চাইছি? রেজলিউশন ব্যাপারটা, রেজলিউশনটা ডাইরেক্টলি যুক্ত হচ্ছে আমার পিক্সেলের সাথে। আমি ব্যাপারটাকে আরেকবার আমার মুখের উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। এই মুহূর্তে তোমরা আমার মুখের মধ্যে কোনটা চোখ, কোনটা নাক, কোনটা মুখ, কোনটা গোঁপ সেটা তোমরা দেখতে পাচ্ছ। তার মানে আমার কাছে, তোমার কাছে কিন্তু এই মুহূর্তে পিক্সেল কিন্তু নেই। এবার আমি যদি বললাম আমার মুখটাকে জুম করো, জুম করলে কি হবে? এরকম করে ছোট 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 কপালে, চোখে, নাকে, মুখে, গোপের মধ্যে প্রায় 1000টা পিক্সেল আমার এলো। এবার ওই 1000টা পিক্সেলের মধ্যে আমার চোখটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো, ওই 1000টা পিক্সেলের মধ্যে আমি এই চোখটাকে আইডেন্টিফাই করতে পারবো, 1000টা পিক্সেলের মধ্যে নাকটাকে আইডেন্টিফাই করতে পারবো, 1000টা পিক্সেলের মধ্যে আমি ঠোঁটটা আইডেন্টিফাই করতে পারবো, 1000টা পিক্সেলের মধ্যে গালটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু যদি আমার বুকটাকে শুধু একটাই পিক্সেল, জাস্ট একটা বক্স বা একটা পিক্সেল দিয়ে যদি আমি দেখাই, তাহলে সেখানে কোথায় চোখ, কোথায় নাক, কোথায় গাল, কোথায় ঠোঁট আমি কিন্তু বুঝতে পারবো না। তাহলে কোনটা রেজলিউশন ভালো? চোখের মধ্যে যত, মুখের মধ্যে 1000টা পিক্সেল যদি থাকে, তাহলে তার যা রেজলিউশন হবে, গোটা মুখটা যদি একটা পিক্সেল থাকে, তার রেজলিউশন কি হবে? ভালো না খারাপ? তার রেজলিউশন হবে খারাপ। তাহলে রেজলিউশন খারাপ মানে হচ্ছে একটা পিক্সেল দিয়ে যদি মুখটাকে দেখাই, আমরা চোখ, নাক, গালের মধ্যে কিন্তু কোনো পৃথকীকরণ বা পার্থক্য করার কোনো ক্ষমতা আমরা রাখতে পারি না, আমরা পার্থক্য করতে পারি না। কিন্তু ওই একই মুখের মধ্যে যদি 1000 এবং তার অধিক যদি পিক্সেল থাকে, তাহলে আমাদের চোখ, নাক এবং গাল এইগুলোকে পার্থক্য করার ক্ষমতা অনেক বেশি তৈরি হয়। তাহলে নাম্বার অফ পিক্সেল যত বেশি হবে, একটা ছবির রেজলিউশন তত বেশি হবে। বুঝতে পারলাম কি বলতে চাইছি? এই পিক্সেল, এই পিক্সেলটার ডিনোশন ইউনিট হচ্ছে, মানে পিক্সেলটাকে আমরা যে একক দ্বারা প্রকাশ করি, সেই এককটাকে বলা হয় ডিপিআই। কি বললাম? পিক্সেলটাকে বা একটা ছবিকে, ছবির রেজলিউশনকে যে ইউনিটটা দিয়ে আমি দেখাই, সেটা হচ্ছে ডিপিআই। রেজলিউশনের যে ইউনিটটা, ডিপিআই, ডিপিআই এর ফুল ফর্ম হচ্ছে ডট পার পিক্সেল। ডট পার পিক্সেল মানে একটা পিক্সেলে যত ছোট 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 ডট থাকবে, ওই পিক্সেলের কোয়ালিটি তত বেশি হবে। তার মানে কি? মানে হচ্ছে এটাই যে আমি সাপোজ আমার এই চোখটা একটা পিক্সেল, এই চোখটা একটা পিক্সেল হয়েছে। এবার এই চোখের পিক্সেলের মধ্যে যতগুলো ছোট ছোট ডট থাকবে, তাহলে চোখের ভেতরের মণি, চোখের ভেতরের শিরা উপশিরাগুলো তত আমি ভালো বুঝতে পারবো। রিপিট করছি, ধরে নাও আমার চোখটা হচ্ছে একটা পিক্সেল, 1 2 3 4, চারটে একটা বক্স করে দিলাম চোখের মধ্যে। এই চোখটা একটা পিক্সেল, ওই পিক্সেলের মধ্যে ছোট ছোট ডট যত বেশি থাকবে, ওই ছোট চোখের মধ্যে সাপোজ একটা চোখ,
এই চোখের পিক্সেলের মধ্যে যত বেশি ডট থাকবে তত কি হবে, চোখের মধ্যে থাকা মণি, চোখের মধ্যে পাতার চুল এবং চোখের ভেতরে শিরা উপশিরাগুলো তত বেশি বুঝতে পারবো। কিন্তু এই ডটের সংখ্যা যত কমবে তত কি হবে, চোখের কিন্তু ডিটেলিং বা চোখের যে আরো ডিটেলের যে ব্যাপারটা, সেই ডিটেলটা বুঝতে পারলে তখন মনিটাও অত ভালো বুঝতে পারবো না, চোখের মধ্যে শিরা উপশিরাগুলো তো বোঝা যাবেই না, এবং চোখের মধ্যে যে লোমগুলো আছে সেগুলো হয়তো আমরা দেখতে পাবো না। অর্থাৎ পিক্সেলের মধ্যে ডট যত বেশি থাকবে তত কিন্তু ছবির কোয়ালিটি তত ভালো হবে। বুঝতে পারলেন এতটা? সবার কাছে এতটা পরিষ্কার পিক্সেল কি এবং রেজলিউশন কি? নিশ্চয় পরিষ্কার। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আমরা প্রথমে জানলাম কি, আমরা প্রথমে জানলাম পিক্সেল। পিক্সেল কি? পিক্সেল হলো একটা ছবির মধ্যে থাকা অনেকগুলো এই ছোট ছোট বর্গক্ষেত্র। এক একটা বর্গক্ষেত্রের করে বলা হয় পিক্সেল। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থযুক্ত যে বর্গক্ষেত্র, যে বর্গক্ষেত্র দিয়ে একটি কমপ্লিট ছবি বা একটি ছবি পূর্ণতা পায়, সেই ছোট ছোট ইউনিটকে বলা হয় পিক্সেল। একটা ছবির ছোট একক হচ্ছে পিক্সেল। একটা ছবিকে যদি আমি ভাঙি তাহলে এরকম ছোট 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 এরকম পিক্সেল পাবো, এরকম ছোট 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 পিক্সেল পাবো। তাহলে পিক্সেল হচ্ছে একটা ছবির সব থেকে ছোট একক, বুঝছেন? তো এই পিক্সেলগুলোকে জোড়া লাগালে আমি একটা কমপ্লিট চিত্র আমি কিন্তু পাবো। তো তোমরা, আমি বললাম বাড়িতেও ট্রাই করতে পারো, কোনো মোবাইলে ছবি থাকলে সেটাকে জুম করে করে যাবে, দেখবে এরকম ছোট ছোট পিক্সেল দেখতে হবে। একটা ছবির মধ্যে নাম্বার অফ পিক্সেল, অর্থাৎ পিক্সেলের সংখ্যা যত বেশি হবে, ছবির মধ্যে থাকা বিভিন্ন উপাদানকে আমরা তত সহজে পার্থক্য করতে পারবো। কি বললাম? একটা ছবির মধ্যে পিক্সেলের সংখ্যা যত বেশি হবে, ছবিটাকে আমরা তত ভালোভাবে ছবিটার মধ্যে থাকা বস্তুর পার্থক্য আমরা করতে পারবো। সেটা আমি বোঝালাম যে এই ছবিটাতে যদি 500টা পিক্সেল থাকে, 500টা পিক্সেলের মধ্যে নীলটা হচ্ছে প্যান্ট, লালটা হচ্ছে জামা, এই কালোটা চুল, এই দুটো কালো দুটো হচ্ছে পা। কিন্তু এই ছবিটা যদি আমরা দুটো পিক্সেল দিয়ে আমরা যদি রিপ্রেজেন্ট করতাম, তাহলে চোখ, নাক, কান, জামা, পায়ের মধ্যে কোনো পার্থক্য আমরা বুঝতে পারতাম না। তাহলে ছবির মধ্যে নাম্বার অফ পিক্সেল যত বেশি হবে, ছবির মধ্যে থাকা উপাদানকে আমরা তত ভালোভাবে পার্থক্য করতে পারবো, অর্থাৎ ছবিটার রেজলিউশন তত বেশি হবে। তাহলে নাম্বার অফ পিক্সেলের সাথে রেজলিউশন বা বিভেদনের সম্পর্ক কি? নাম্বার অফ পিক্সেল যত বেশি, রেজলিউশন তত ভালো। নাম্বার অফ পিক্সেল যত কম, রেজলিউশন কিন্তু তত ছবির খারাপ। হলো? এবার আমরা জানবো পিক্সেল কয় রকমের হয়ে থাকে। সরি, পিক্সেল নয়, রেজলিউশন কয় রকমের হয়ে থাকে। তিন নম্বর সাব ইউনিটে ঢোকার আগে এই জিনিসগুলো জানতে হবে। এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে 3 নম্বর সাব ইউনিটে কিন্তু আমরা ঢুকতে পারবো না। রেজলিউশন হলো 4 রকমের। একটা হচ্ছে দৈশিক রেজলিউশন, দৈশিক বিভেদন, এটা ইংরেজি হচ্ছে স্প্যাশিয়াল রেজলিউশন। তারপর 2 নম্বর হচ্ছে সময়, টেম্পোরাল রেজলিউশন। টেম্পোরাল রেজলিউশন বাংলা হচ্ছে এক মিনিট, বাংলাটা বলে দিচ্ছি। তার আগে জানবো বর্ণালীগত বিভেদন। বর্ণালীগত বিভেদন বা এটা হচ্ছে স্পেকট্রাল রেজলিউশন। স্পেকট্রাল রেজলিউশন। তারপর হচ্ছে রেডিওমেট্রিক রেজলিউশন, এটার বাংলা হয় না। রিমোট সেন্সিং এ আমরা সমস্ত শব্দের কিন্তু বাংলা করতে যাব না, এটা প্রসঙ্গে বলে দিই। বাংলার ব্যাপারটা কিন্তু রিমোট সেন্সিং এ গুরুত্ব দেবো না, কারণ রিমোট সেন্সিং এ অনেক শব্দ আছে। রিমোট সেন্সিং এর বাংলায় কিন্তু দূর সংবেদন, কিন্তু দূর সংবেদন শব্দটা ঠিক মানে কানে কেমন একটা লাগে, বা এই যে রেডিওমেট্রিক রেজলিউশন, এর তো সেরকমভাবে বাংলা হয় না। সেজন্য আমরা যে শব্দগুলোকে আমরা ইংরেজিতে বলবো রেডিওমেট্রিক রেজলিউশন, রেডিওমেট্রিক বিভেদন। এটা হচ্ছে রেডিওমেট্রিক রেজলিউশন। আর লাস্ট যেটা 4 নম্বর, সেটা হচ্ছে টেম্পোরাল রেজলিউশন।
টেম্পোরাল বিভেদন বা টেম্পোরাল রেজলিউশন। এটা দৈশিক না বলে এটাকে স্থানিকও বলতে পারি, স্থানিক বিভেদন, স্পেশাল রেজলিউশন। জাস্ট সবগুলো আমি একবার করে বলে যাই, এগুলো খুব ডিটেলে পড়ার দরকার নেই, শুধু আমি একবার করে বলে যাচ্ছি জিনিসগুলো কি। প্রথমে আসি স্থানিক বিভেদন বা স্পেশাল রেজলিউশন। এই ছবির খুব একটা সুন্দর ছবি, যে ছবিটার মধ্যে স্পেশাল রেজলিউশন বা স্থানিক বিভেদনটাকে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। আমি এর আগে কি বললাম, একটা ছবির মধ্যে পিক্সেলের সংখ্যা যত বেশি থাকবে পিক্সেলটার রেজলিউশন বা বিভেদন তত ভালো হবে। একটা ছবির মধ্যে পিক্সেলের সংখ্যা যত বেশি থাকবে ছবিটার রেজলিউশন বা বিভেদন তত ভালো হবে। তো এখানে একটা পুকুর আছে, এই পুকুরটাকে আমি যদি আমি 5 মিটার বাই 5 মিটার, কি বললাম, এদিকে 5 মিটার বাই 5 মিটার, সব দিকে 5 মিটার করে, 5 মিটার বাই 5 মিটার, 5 মিটার বাই 5 মিটার পিক্সেলে ভাঙি। দেখো একাধিক পিক্সেল হয়েছে, অনেক পিক্সেল হয়েছে, প্রায় 10,000 12,000 পিক্সেল হয়েছে আমি ধরে নিলাম। এখানে 5 মিটার বাই 5 মিটারের 5 বাই 5 এই এত মিটারের 5 মিটার বাই 5 মিটারের যদি আমি পিক্সেলে ভাঙি, তাহলে আমি পুকুরের প্রত্যেকটা অংশ কিন্তু ভালোভাবে ইন্টারপ্রেট করতে পারবো। মানে পুকুরটা এখানে যতটা ভালো বোঝা যাচ্ছে এখানেও কিন্তু ঠিক ততটা ভালো না হলেও মানে ভালো বোঝা যাবে। মানে এই পুকুরটাকে আমি এখানে 5 মিটার বাই 5 মিটার পিক্সেলে যদি আমি দেখাই, তাহলে পুকুরটাতে কোথায়, পুকুরের কোন পাড়টাতে কি গাছ আছে, বা পুকুরটার কোন পাড়ে আমরা মাছ ধরেছিলাম, বা পুকুরটার কোন পাড়ে আমাদের জল বেশি আছে, সেইটা কিন্তু 5 মিটার বা 5 মিটার রেজলিউশনে খুব ভালো বোঝা যাবে। কিন্তু ওই পুকুরটাকে যদি আমি 10 মিটার বাই 10 মিটার, মানে এটা 5-এর জায়গায় যদি 10 মিটার বাই 10 মিটার, একটা পিক্সেলের সাইজ যদি 5 থেকে 10 বাই 10 করে দিই, দেখো এখানে দেখো ছবিটার মধ্যে আমার পিক্সেল সংখ্যা কমে গেছে। পিক্সেলের সাইজ যত বাড়াবো পিক্সেলের সংখ্যাও কিন্তু কমে যাবে। পিক্সেলের সংখ্যা কমে যাওয়া মানে হচ্ছে ছবিটা কিন্তু আর অতটা ক্লিয়ার নয়। দেখো এখানে এই কার্ভগুলো যতটা স্মুথ, এই যে যতটা স্মুথ হয়েছে, এইটার মধ্যে কিন্তু সেই স্মুথনেসটা বা সেই স্মুথনেসটা এখানে বজায় আছে, কিন্তু এইখানে কিন্তু সেই স্মুথনেসটা কিন্তু বজায় নেই। এরকম একটা কৌণিক একটা ব্যাপার কিন্তু তৈরি হয়েছে, যেটা এখানে স্মুথ আছে। বুঝতে পারলাম? তাহলে এখানে কি স্মুথনেস নষ্ট হয়ে গেল। স্মুথনেস নষ্ট হলো মানে কি, ছবিটার মধ্যে ডিটেলিং, মানে কোন পাড়ে আমরা বসে থাকি, কোন দিকে আমরা কোন পাড়ে বসে মাছ ধরি, কোন পাড়ে বেশি জল আছে, সেটা কিন্তু এই ছবিটায় যতটা স্পষ্ট বোঝা যাচ্ছিল এই ছবিটা কিন্তু অতটা স্পষ্ট কিন্তু আমরা বুঝতে পারবো না, যেহেতু আমার রেজলিউশনটা এখানে বাড়ানো হয়েছে, 5 থেকে 10 মিটার রেজলিউশন করা হয়েছে। যখন রেজলিউশনটা আমার বেড়ে গেল, তাহলে কি হলো, পিক্সেল সংখ্যা কমে গেল। আর আমরা জানি পিক্সেল সংখ্যা যদি কমে যায় তাহলে সেখানে রেজলিউশন ব্যাপারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, রেজলিউশনটা খারাপ হয়ে যায়। এবার ওই রেজলিউশনটাকে যদি আমি আরো বাড়িয়ে দিই, তাহলে কত করে দিলাম, পিক্সেল সাইজটা আমি 10-এর জায়গায় করে দিলাম 30 মিটার। তাহলে দেখো অটোমেটিক্যালি যখন আমি 30 মিটার করে দেবো, নাম্বার অফ পিক্সেল কিন্তু হাতে গোনা কয়েকটা পিক্সেলে কিন্তু চলে এলো। এটা কিন্তু আমাদের কোনোভাবে গোনা সম্ভব নয়। তাও এটা একটু কয়েকটা গোনা সম্ভব, কিন্তু এটা কিন্তু আরো ভালোভাবে গোনা সম্ভব। মানে পিক্সেল আমরা গুনতে পারছি, মানে পিক্সেলের সংখ্যাটা কমে গেছে। আর পিক্সেলের সংখ্যা কমে যাওয়া মানে হচ্ছে ছবির এই যে স্মুথনেসটা, যেটা দেখো এখানে একটা কোণ তৈরি হচ্ছিল, এই কোণ তৈরি হওয়াটা আরো বেশি করে স্পষ্ট হয়ে গেল। বুঝে গেল? তাহলে যদি আমি জিনিসটাকে এটা অফ করে দেখাই, দেখো এর স্মুথনেসটা কি ছিল, সেখান থেকে এর স্মুথনেসটা কি হলো, এর স্মুথনেসটা কি হলো, সবগুলো স্মুথনেস কিন্তু পরিবর্তন হয়ে গেল।
স্মুথনেস পরিবর্তন হলো তার মানে হচ্ছে যে স্মুথনেস পরিবর্তন হলো মানে কি, ছবিটার কোয়ালিটি বা ছবিটার বোঝার ক্ষমতাটা আমাদের কিন্তু আস্তে আস্তে কমে গেল। মানে এখানে যতটা পরিমাণে আমরা বস্তুগুলোকে ওই পুকুরের মধ্যে ছোট ছোট বস্তুগুলোকে এখানে পৃথক করতে পারবো, অর্থাৎ পৃথক করার ক্ষমতা বেশি, পৃথক করার ক্ষমতা বেশি। আর এখানে কি হবে, পৃথক করার ক্ষমতা কমে যাবে। রেজলিউশনটা কি হলো, রেজলিউশন এখানে বেশি, রেজলিউশন এখানে কমে গেল। পিক্সেল সাইজ কি হলো, পিক্সেল সাইজ এখানে বেশি, এটা হচ্ছে রেজলিউশন। রেজলিউশন বেশি, রেজলিউশন কম, যত এদিকে আসছে রেজলিউশন কমছে। রেজলিউশন কমার কারণ কি, কারণ হচ্ছে পিক্সেল যত বেশি থাকবে, পিক্সেল যত বেশি থাকবে রেজলিউশন তত বেশি, পিক্সেল যত কম থাকবে রেজলিউশন তত কিন্তু কমে যাবে। আর রেজলিউশন যত কম থাকবে, রেজলিউশন কম থাকা মানে হচ্ছে পৃথক করার ক্ষমতা কিন্তু কমে যাবে, আর রেজলিউশন যদি বেশি হয় তাহলে পৃথক করার ক্ষমতা বেশি থাকবে। তাহলে এই তিনটে সম্পর্কে আমি বুঝতে পারলাম। কি বুঝলাম, যে পিক্সেল সংখ্যা যত বেশি রেজলিউশন তত বেশি, পৃথক করার ক্ষমতা তত বেশি। সবগুলোই কিন্তু বাড়ছে, সবগুলো কিন্তু বাড়ছে। আবার কি, পিক্সেল যত কম হবে রেজলিউশন তত কম হবে, পৃথক করার ক্ষমতাও কিন্তু আমাদের আস্তে আস্তে কমে যাবে। এটাই হচ্ছে রেজলিউশনের সাথে আমার পিক্সেলের সম্পর্ক এবং পৃথক করার সম্পর্ক। মানে রেজলিউশন থেকে আমরা বস্তু যে পার্থক্য করতে পারি, পার্থক্য করার ক্ষমতাটা কোথায় বেশি কোথায় কম সেটা আমরা বুঝতে পারছি। তার মানে এই যে পুরো ব্যাপারটা, এটা হচ্ছে স্থানিক বিভেদন বা স্প্যাশিয়াল রেজলিউশন। বুঝতে পারলাম স্পেশাল রেজলিউশনটা কি? স্পেশাল রেজলিউশন হচ্ছে একটা ছবির মধ্যে বা একটা চিত্রের মধ্যে নাম্বার অফ পিক্সেল যত বেশি তার রেজলিউশন তত বেশি এবং তার পৃথক করার ক্ষমতা তত বেশি। একটা ছবির মধ্যে নাম্বার অফ পিক্সেল যত কম সেটাকে তার রেজলিউশন তত কম আর পৃথক করার ক্ষমতাও তত কম। ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের স্থানিক বিভেদন। এবার আমরা আসি স্পেকট্রাল সিগনেচার বা বর্ণালীগত বিভেদনে। স্পেকট্রাল রেজলিউশন বা বর্ণালীগত বিভেদন। বর্ণালীগত বিভেদন বোঝার আগে আমরা একবার ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের দিকে একবার নজর রাখবো, যেটা আমরা প্রথম ক্লাসে পড়েছি। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে সূর্য থেকে যে রশ্মিটা পৃথিবীতে এসে পৌঁছায় সেই রশ্মিটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবং ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা আমি বলেছিলাম কি, ছোট ছোট কতগুলো কিসে ভাঙা আছে, কতগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত, তাই তো? আমি আগের দিন বলেছিলাম সেটা, ছোট ছোট কতগুলো অঞ্চলে বিভক্ত। এই যে এটা পুরোটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কতগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত, যেমন হচ্ছে এক্স রেস, গামা রেস, ইউভি রেস, ভিজিবল রেস, ইনফ্রারেড রেস, রেডিও ওয়েভ, এরকম করে কতগুলো আমি বলেছিলাম আগের দিন। আমাদের গায়ে এসে যদি রোদ এসে পড়ে, সেই রোদটার মধ্যে কি আছে? সেই রোদটার মধ্যে কসমিক রেস আছে, সেই রোদটার মধ্যে এক্স রেস আছে, সেই রোদটার মধ্যে গামা রেস আছে, সেই রোদটার মধ্যে ভিজিবল রেস আছে, ওই রোদটার মধ্যে কি আছে না ইনফ্রারেড রেড আছে, ওই রোদটার মধ্যে আল্ট্রাভায়োলেট রেস আছে, ওই রোদটার মধ্যে রেডিও ওয়েভ আছে।
তো এতগুলো ওয়েভ নিয়ে কিন্তু সূর্যের রশ্মিটা তৈরি, অর্থাৎ একটা সূর্যের রশ্মির মধ্যে এই যে ছোট ছোট যে ওয়েভগুলো রয়েছে, এই ওয়েভগুলোকে বলা হয় স্পেকট্রাম। কি বললাম? স্পেকট্রাম। একটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে, ইএমআর এর মধ্যে যে ছোট ছোট যে রশ্মিযুক্ত অঞ্চল আছে তাকে বলা হয় স্পেকট্রাম। এই স্পেকট্রাম, এক একটা স্পেকট্রামকে বলা হয় ইএমএস। ইএমআর এর মধ্যে হচ্ছে ইএমএস, মানে কতগুলো ইএমএস নিয়ে কিন্তু ইএমআর তৈরি। এই ইএমএসটা কি? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। আর ইএমআর কি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে যে রোদটা আমাদের গায়ে এসে পড়ছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আর ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে এই যে ছোট 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 যে তরঙ্গ বা রশ্মিগুলো আছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। সেরকম একটা স্পেকট্রাম আছে, যে স্পেকট্রামটার নাম হচ্ছে ভিজিবল রেজ বা দৃশ্যমান রশ্মি। খুব গুরুত্বপূর্ণ একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এই স্পেকট্রামটা যদি সূর্যের আলোর মধ্যে না থাকতো আমরা পৃথিবীতে কিন্তু কোনো কালারই কিন্তু দেখতে পেতাম না। আমি রিপিট করছি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে আমাদের একটা স্পেকট্রাম আছে, যে স্পেকট্রামটার নাম হচ্ছে দৃশ্যমান রশ্মি বা ভিজিবল স্পেকট্রাম। এই ভিজিবল স্পেকট্রাম যদি না থাকতো পৃথিবীতে কোনো বস্তুর রং কিন্তু আমরা চাক্ষুষ করতে পারতাম না। হয় সব, বেসিক্যালি আমরা সবগুলো কালো দেখতাম, পৃথিবীর সব বস্তুই আমাদের কালো মনে হতো। এর কারণ কি? কারণ ভিজিবল রেজ বা দৃশ্যমান রশ্মি তিনটি প্রাথমিক তরঙ্গ নিয়ে তৈরি। আমি প্রথম দিন ক্লাসে বলেছি কালার সম্পর্কে। তিনটি প্রাথমিক তরঙ্গ আছে। তিনটি প্রাথমিক তরঙ্গ কি কি? প্রাথমিক ভিজিবল রেজ, প্রাথমিক তরঙ্গ বলবো না, প্রাথমিক রং, মানে প্রাথমিক রং বলি, বা তোমার প্রাইমারি কালার। তিনটে প্রাইমারি কালার আছে আমাদের। তিনটে প্রাইমারি কালার কি কি? একটা হচ্ছে ব্লু অর্থাৎ নীল, দুই হচ্ছে গ্রিন, আর তিন হচ্ছে রেড। যেটা আমাদের কালকে, যেটা আমরা আগে কালকের ক্লাসে যেটা বললাম, যে প্রত্যেকটা স্যাটেলাইট ইমেজ উপগ্রহ মানচিত্র বিভিন্ন ব্যান্ডের ডেটা বা ব্যান্ডের তথ্য সংগ্রহ করে। ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3 করে 12টা ব্যান্ড দেখেছিলাম। সেখানে ব্যান্ড 1টা নীল রঙকে কালেক্ট করে বা নীল রঙের তথ্য সংগ্রহ করে, 2 নম্বর ব্যান্ডটা সবুজ রঙের তথ্য সংগ্রহ করে, আর 3 নম্বর ব্যান্ডটা লাল রঙের তথ্য সংগ্রহ করে। এই তিনটে প্রাইমারি কালার নিয়েই কিন্তু আমাদের পৃথিবীর সমস্ত রং তৈরি। তাহলে আমরা যদি ভিজিবল রেজ দেখি তাহলে দেখবো এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে গ্রিন এবং এটা হচ্ছে রেড। এটা হচ্ছে ব্লু, এখান থেকে এতটা হচ্ছে ব্লু, এখান থেকে এতটা হচ্ছে গ্রিন, এখান থেকে রেড। এইবার এখন যে ব্যাপারটা হচ্ছে, এই তিনটে প্রাইমারি কালার ছাড়াও বাকি কতগুলো আমাদের 4টে সেকেন্ডারি কালার আছে, দিয়ে সেটা মিলে আমরা যে অক্ষরটা তৈরি করি, যেটা রামধনুর কালার বলা হয়, যেটা বলা হয় ভিবগিয়র। ভিবগিয়র, তাই তো? আমরা এতগুলো রঙের 7টা রং জানি, 7 রঙের রামধনু। তো এই 7টা রং, মানে তিনটে রং মিক্সড আপ হয়ে কিন্তু এই 7টা রং তৈরি করে। তো ওই 7টা রং আমরা যদি দেখি তাহলে দেখবো এইটা হচ্ছে ভায়োলেট, এটা একটু বেগুনি। আমি জানি না এই রংটা আমার ভিডিওতে কি শো করছে, এটা বেসিক্যালি এতটা বেগুনি। ভিবগিয়রের ভিব, আইতে হচ্ছে ইন্ডিগো, এখানে হালকা একটু ইন্ডিগো কালার আছে। ইন্ডিগোটা হচ্ছে ভায়োলেট আর ব্লু মিক্সডের হালকা একটা কালার। এটা ভিআইবি, এটা ব্লু। ভিব, এটা আমরা বুঝতে পারছি গ্রিন, এতটা হচ্ছে ইয়েলো, এইটা হচ্ছে অরেঞ্জ, আর এটা হচ্ছে রেড। তাহলে ভিবগিয়র হচ্ছে ভায়োলেট, এখানে একদম এই দিকটা হচ্ছে ভায়োলেট, অর্থাৎ ব্লু কালার শুরু হবার আগে প্রথমে যে কালার দুটো তৈরি হয়, একটা হচ্ছে ভায়োলেট, একটা হচ্ছে ইন্ডিগো। তারপর প্রাইমারি কালার চলে এলো, অর্থাৎ এটা হচ্ছে প্রাইমারি কালার ব্লু। তারপরে তো আবার প্রাইমারি কালার দেখতে পাচ্ছি গ্রিন, ব্লু পরে গ্রিন দেখতে পাচ্ছি। তারপর গ্রিন থেকে যখন লালের দিকে যাচ্ছে, অর্থাৎ ব্লু থেকে গ্রিন, গ্রিন থেকে যখন
লালের দিকে যাচ্ছে তার আগে আমাকে দুটো কালারকে কিন্তু ক্রস করতে হচ্ছে, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে অরেঞ্জ। তাহলে ইয়েলো অরেঞ্জটি কিভাবে তৈরি হয়, লাল মানে গ্রিন শেষ হচ্ছে লাল শুরু হচ্ছে, মানে প্রাইমারি কালার গ্রিন শেষ হচ্ছে, প্রাইমারি কালার লাল শেষ হচ্ছে, তার মাঝখানে ঢোকার সময় আমার ওই ট্রানজিশন জোন বা তার মিলন ক্ষেত্রে যে দুটো রং তৈরি হয়, একটা হচ্ছে তোমার হলুদ এবং একটা হচ্ছে কমলা, হচ্ছে ইয়েলো এবং অরেঞ্জ। তাহলে বেসিক আমাদের তিনটে কালার, একটা হচ্ছে ব্লু, গ্রিন আর রেড। আমি এই কথা তোমাদের বলেছি, আমাদের মোবাইল ফোন এবং আমাদের টেলিভিশনে বেসিক্যালি তিনটে কালারই ভরা থাকে, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে গ্রিন এবং রেড। এই তিনটে কালারের কম্বিনেশনে কিন্তু পৃথিবীর সমস্ত রং কিন্তু তৈরি, বুঝতে পারলাম? এই পৃথিবীর সমস্ত রং এই তিনটে কালার কম্বিনেশনে তৈরি। আমাদের চোখের মধ্যেও মানে চোখের মনির ভেতরেও কিন্তু এই তিনটে কালারই কিন্তু সেট করা আছে, মানে আমাদের চোখের মনির ভেতরে ব্লু, গ্রিন এবং রেড এই তিনটে কালার সেট করা আছে বলে পৃথিবীর যত রং আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি এই তিনটে কালারের মাধ্যমে। আর এই তিনটে কালার একমাত্র আমরা দেখতে পাই সূর্যরশ্মি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা অঞ্চল যার নাম হচ্ছে ভিজিবল স্পেকট্রাম, যে স্পেকট্রামটার ওয়েভ লেন্থ হচ্ছে 0.4 মাইক্রন থেকে 0.7 মাইক্রন, এর মধ্যে কিন্তু এই ভিজিবল স্পেকট্রামটা অবস্থান করছে, যেখানে 0.4 মাইক্রন থেকে 0.5 মাইক্রন হচ্ছে ব্লু, 0.5 মাইক্রন থেকে 0.6 মাইক্রন হচ্ছে গ্রিন, 0.6 মাইক্রন থেকে 0.7 মাইক্রন হচ্ছে রেড। এইটাই হচ্ছে আমাদের ভিজিবল স্পেকট্রামের গল্প। মানে এতক্ষণ ধরে আমি এত কিছু কেন বললাম, এই ভিজিবল স্পেকট্রাম বা আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এত কিছু কেন বললাম? আমরা পড়তে যাচ্ছিলাম কি, আমরা পড়তে যাচ্ছিলাম বর্ণালীগত বিভেদন অর্থাৎ স্পেকট্রাল রেজলিউশন। এই স্পেকট্রাল রেজলিউশন পড়ার জন্য আমাদেরকে কিন্তু এত কিছু জানতে হলো। তাহলে স্পেকট্রাল রেজলিউশনটা কি, এবার সেটা আমরা দেখব। এতটা সবার কাছে পরিষ্কার? এতটা নিশ্চয়ই সবার কাছে পরিষ্কার হয়েছে বা এতটা আমি সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আমরা আসছি স্পেকট্রাল রেজলিউশন বা বর্ণালীগত বিভেদনে আমরা আসছি এবার। ছবিটা হয়তো একটু ছোট মনে হচ্ছে, আমি বড় করার চেষ্টা করছি একবার।
আমাকে একটু সময় দিতে হবে ছবিটাকে বড় করার জন্য। আমি ছবিটা বড় করে দেখাচ্ছি। এই ছবিটার মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হবে যে স্পেকট্রাল রেজলিউশন বা বর্ণালীগত বিভেদন ব্যাপারটা কি। আশা করি ব্যাপারটা এবার ভালো বোঝা যাচ্ছে। তো আমি কি বলেছিলাম যে এখান থেকে এটা হচ্ছে ভিজিবল স্পেকট্রাম, ঠিক আছে? এই যে 0.4 থেকে 0.7 মাইক্রনের মধ্যে ভিজিবল স্পেকট্রাম, যেখানে 0.4 থেকে 0.5 হচ্ছে ব্লু, 5 থেকে 6 হচ্ছে গ্রিন, 6 থেকে 7 হচ্ছে রেড। এইবার একটা ছবির মধ্যে যদি ব্লু, গ্রিন, রেড সঠিকভাবে যদি ভাগ করা না থাকে, দেখো এই ছবিটার মধ্যে কি ভাগ করা আছে, লেখা আছে ব্লু প্লাস গ্রিন প্লাস রেড, তিনটাকে যোগ করা আছে কিন্তু ভাগ করা নেই, তাই তো? ভাগ করা মানে হচ্ছে ব্লুটাকে এখানে আলাদা করে দেখানো হয়নি, গ্রিনটাকেও আলাদা করে দেখানো হয়নি। যেমন এখানে যেমন ব্লু, গ্রিন, রেডটাকে আলাদা করে দেখিয়েছে, এখানেও যদি এরকম ভাবে দেখাতো ব্লু আলাদা, গ্রিন আলাদা, রেড আলাদা, তাহলে ছবিটা একরকম হতো, আর নাহলে ছবিটা অন্যরকম হবে। যদি ব্লু, গ্রিন, রেড তিনটে কালারকে একসাথে জুড়ে দিয়ে দেখানো হয়, তাহলে সেই ছবিটা হবে সাদা কালো ছবি। অর্থাৎ এইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার। অর্থাৎ আমরা যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার দেখি, তার মানে হচ্ছে সেখানে কি হয়, লাল, সবুজ এবং নীল তিনটে রঙই একই সাথে আমাদের চোখে এসে ঢোকে। তিনটে রং যদি একই সাথে একই সময় আমাদের চোখে এসে পড়ে, তাহলে সেই বস্তুটার রং আমরা সাদা দেখি। বুঝতে পারলাম কি বললাম? যে তিনটে কালার, তিনটে প্রাইমারি কালার বা তিনটে প্রাথমিক রং যদি একসাথে চোখে আমাদের এসে পড়ে, তখন সেটাকে বলা হয় সাদা কালো ছবি। আর যদি ব্লুটাকে আলাদা করে, গ্রিনটাকে আলাদা করে, রেডটাকে আলাদা করে দেখানো হয়, তখন সেই ছবিটা হয়ে যায় কালার ছবি। তখন কিন্তু আমরা ব্লু কালারটাকে আলাদা করে দেখি, গ্রিনটাকে আলাদা করে দেখি, রেডটাকে আলাদা করে দেখি। এবার ব্লু, গ্রিন, রেড তিনটে কালারকে যখন আলাদা দেখবো, তখন ওই ভিভিওর ব্যাপারটা আসবে, ওই ভায়োলেট, ইন্ডিগো সব কালারগুলো শো করবে। আর এই সব কালারগুলো শো করলে আমরা একটা কালারফুল পিকচার দেখতে পাবো। তার মানে স্পেকট্রাল সিগনেচার কি, আমরা যদি একটা ছবিকে ছোট ছোট স্পেকট্রাল বা ছোট ছোট ওয়েভলেন্থ বা ছোট ছোট তরঙ্গের দৈর্ঘ্যে ভাগ করি, যে তরঙ্গের দৈর্ঘ্য পরপর ভাগ করেছি, তো যত বেশি তরঙ্গ দৈর্ঘ্যে ভাগ করতে পারবো, ছবিটা তত বেশি আমার কাছে স্পষ্ট হবে। আর যদি তরঙ্গ দৈর্ঘ্যে ভাগ না করি, দেখো 0.4 থেকে 0.7 পুরোটা একসাথে দেখানো হয়েছে, আর এখানে কি 0.4 থেকে 0.5, 5 থেকে 6, 6 থেকে 7, এবার আলাদা আলাদা দেখানো আছে। যদি একসাথে একটা বড় ওয়েভলেন্থকে দেখানো হয়, তখন সেই ছবিটা কিন্তু আমরা সাদা কালো দেখি। আর যদি এরকম হয় যে প্রত্যেকটা রংকে আমরা যদি আলাদা আলাদা করে দেখাই, তখন সেই ছবিটাকে আমরা কি দেখি না, আমরা ছবিটাকে কালার বা রঙিন ছবি দেখি। বুঝতে পারলাম? এটাই হচ্ছে স্পেকট্রাল সিগনেচার। একটা ছবির মধ্যে যত বেশি স্পেকট্রাল বা যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য দেখানো হবে, ছবিটা কিন্তু তত বেশি তার রেজলিউশন তত ভালো হবে। আর যত কম দেখানো হবে, তার রেজলিউশন তত খারাপ হবে। মানে সাদা কালার ছবিতে আমার রেজলিউশন যা হবে, কালার ছবিতে কিন্তু রেজলিউশন অনেক ভালো হয়, কারণ কালার ছবিতে এরকম করে ছোট ছোট ওয়েভ লেন্থ বা ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্যে কিন্তু ছবিটাকে ভাঙা থাকে। আর সাদা কালো ছবিতে কিন্তু এরকম তরঙ্গ দৈর্ঘ্যে ভাঙা থাকে না। এটা হচ্ছে কি না, স্পেকট্রাল সিগনেচার বা বর্ণালীগত বিভেদন। এবার আমরা আসি পরেরটা, সেটা হচ্ছে রেডিওমেট্রিক রেজলিউশন। এবার আমরা পরেরটা আসবো, রেডিওমেট্রিক রেজলিউশন। রেডিওমেট্রিক রেজলিউশনটা কি, এটা একটু একটু বুঝতে হবে।
এবার আমরা দেখব রেডিওমেট্রি রেজলিউশন। রেডিওমেট্রি রেজলিউশন সাধারণত ধূসর রঙের ছবি বা সাদা কালো ছবিতে রেডিওমেট্রি রেজলিউশনটা খুব ভালোভাবে বোঝা যায়। রেডিওমেট্রি রেজলিউশন কি? একটা ছবির মধ্যে ধূসর রঙের বা গ্রে কালারের ভ্যারিয়েশন যত বেশি হবে ছবিটার রেজলিউশন তত ভালো হবে। ফর এক্সাম্পল, একটা সাদা কালো ছবিতে সাদার বা ধূসর কালার বা গ্রে কালারের ভ্যারিয়েশন যত বেশি দেখতে পাবো ছবিটার রেজলিউশন তত ভালো হবে। একটা এক্সাম্পল দিই, এখানে চারটে ছবি আছে, চারটে ছবির মধ্যে কোন ছবিটা ভালো ছবি? চারটে ছবির মধ্যে এই ছবিটা হচ্ছে সব থেকে ভালো ছবি, 4 নম্বর ছবিটা। কারণ কি? এই ছবিটাতে কি আছে না ধূসর কালারের ভ্যারিয়েশন, মানে ধূসর রঙের অনেক ভ্যারিয়েশন আছে, কিন্তু এই ছবিটাতে ধূসর রঙের ভ্যারিয়েশন নেই সেরকম ভাবে। এই ছবিটাতে তার থেকে একটু বেশি ধূসর রঙের ভ্যারিয়েশন, এই ছবিটাতে তার থেকে আরেকটু বেশি ধূসর রঙের ভ্যারিয়েশন, আর এই ছবিটাতে ধূসর রঙের ভ্যারিয়েশনটা আরো বেশি। তো এই যে ধূসর রঙের যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনটাকে যে একক দিয়ে দেখানো হয় সেই এককটাকে বলা হয় বিট, বিআইটি, বিট। তো ওই যে আমরা জানি 2 বিট, 3 বিট, 4 বিট, যারা কম্পিউটার আমরা শিখেছি সেখানে আমরা বিট শব্দটা জানি। 2 বিট, 3 বিট, 4 বিট, 8 বিটের বা 64 বিটের ল্যাপ কম্পিউটার, তারপর হচ্ছে 28 বিটের কম্পিউটার। এই যে বিটের যে কম্পিউটার বা 32 বিটের কম্পিউটার, এই বিট মানে হচ্ছে যে ধূসর রঙের ভ্যারিয়েশন ওই কম্পিউটারে 32 বিটের ভ্যারিয়েশন। 32 বিটের ভ্যারিয়েশন আছে 2 বিটের ভ্যারিয়েশন মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, 4 বিটের ভ্যারিয়েশন মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 8 বিটের ভ্যারিয়েশন মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8, আর 16 বিটের ভ্যারিয়েশন মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 16। তাহলে যদি দুটো বিটের ভ্যারিয়েশন হয় তার মানে কি দুইটা দুইবার, 2 দুগুণে 4। তাহলে এখানে কতগুলো ধূসর রঙের ভ্যারিয়েশন আছে? এখানে ধূসর রঙের ভ্যারিয়েশন আছে 4টে, তাই তো? 2 টু দি পাওয়ার 2 করলে যেটা হয় সেটা ধূসর রঙের ভ্যারিয়েশন আছে 4টে। এবার যদি 2 টু দি পাওয়ার 8 করি, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে এটা যদি বলি 2 টু দি পাওয়ার 8, তাহলে 2 কে 8 বার গুণ করতে গেলে কত হবে? মানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 করলে এটা হয় 256। তার মানে এখানে টোটাল 256টা ধূসর রঙের ভ্যারিয়েশন আমার রয়েছে। ঠিক এখানেও তাই, এখানে 2 কে 16 বার যদি গুণ করি তাহলে যেটা দাঁড়াবে, তাহলে ততগুলো ভ্যারিয়েশন 1000 সামথিং এটা দাঁড়াবে, তাহলে 1000 সামথিং ধূসর রঙের ভ্যারিয়েশন। তাহলে ধূসর রঙের ভ্যারিয়েশন একটা সাদা কালো ছবিতে, একটা সাদা কালো ছবিতে ধূসর রঙের যত বেশি ভ্যারিয়েশন হবে ছবিটার রেজলিউশন তত ভালো হবে, আর ধূসর রঙের ভ্যারিয়েশন বা ধূসর রঙের সংখ্যা যত কম হবে তত ছবিটার রেজলিউশন তত খারাপ হবে। তার মানে এখানে কত বিটের ছবিটা সব থেকে ভালো রেজলিউশন? 16 বিটের ছবিতে রেজলিউশন সব থেকে ভালো। আর সব থেকে খারাপ রেজলিউশন কোনটা? না 2 বিটের ছবিটা রেজলিউশন সব থেকে খারাপ। তাহলে এই যে রেজলিউশন ব্যাপারটা বললাম এটা হচ্ছে রেডিওমেট্রি রেজলিউশন। রেডিওমেট্রি রেজলিউশন আমরা দেখানোর একক কি না বিট। একটা এক্সাম্পল দেবো আমরা, 2 বিট, 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, এরকম একটা আমরা এক্সাম্পল আমরা দিয়ে দেবো। যে কোনো একটা এক্সাম্পল আমরা দিতে পারি। এই বিটটা কম্পিউটারের মধ্যে থাকে। তাহলে কম্পিউটারে যদি সাদা কালো ছবি হয়, যদি 32 বিটের কম্পিউটার হয়, তাহলে 32 বিটের কম্পিউটার মানে হচ্ছে ওই কম্পিউটারের ভিতরে 2 টু দি পাওয়ার 32 এতগুলো ধূসর রঙের কি আছে ভ্যারিয়েশন আছে। যদি 64 বিটের কম্পিউটার হয় তাহলে 2 টু দি পাওয়ার 64, তাহলে 64 বার 2 কে গুণ করতে করতে গেলে যত ভ্যারিয়েশন হবে ওই কম্পিউটারের মধ্যে সাদা কালোর ভ্যারিয়েশন তত বেশি আছে। তাহলে এইটা হচ্ছে রেডিওমেট্রিক রেজলিউশন। আর লাস্ট যেটা পড়ে থাকলো সেটা আমরা বলবো টেম্পোরাল রেজলিউশন। টেম্পোরাল রেজলিউশন, টেম্পোরাল রেজলিউশন কথার অর্থ হচ্ছে, যদি বাংলা করতে যাব না তাও বলে দিচ্ছি, টেম্পোরাল কথার অর্থ হচ্ছে সময়। টেম্পোরাল রেজলিউশন মানে হচ্ছে, সাপোজ আমি খুব একটা সহজ উদাহরণ দিয়ে টেম্পোরাল রেজলিউশনটা বোঝানোর চেষ্টা করছি। সাপোজ একটা স্যাটেলাইট নলহাটির ওপরে আজকে দাঁড়িয়ে আছে, আজকের ডেট হচ্ছে, আমি যদি সাপোজ আমি 1 তারিখে 1 সেপ্টেম্বর 2020 এই দিন স্যাটেলাইটটা কার উপর দাঁড়িয়ে আছে? নলহাটির উপর দাঁড়িয়ে আছে। ওই স্যাটেলাইটটা একবার প্রদক্ষিণ করে যদি 4 তারিখে আবার নলহাটির উপরে আসে,
আবার নলহাটির উপর এলো। আরেকটা স্যাটেলাইট, সেটা 1 তারিখে নলহাটির ওপর ছিল, আবার 10 তারিখে নলহাটির ওপর এলো। তাহলে এইটা একটা স্যাটেলাইট, এ স্যাটেলাইট, এটা হচ্ছে বি স্যাটেলাইট, আর সি স্যাটেলাইট। এটা 1 তারিখে নলহাটির ওপর আছে, আবার 20 তারিখে নলহাটির ওপর এলো। তাহলে কোনটা টেম্পোরারি রেজলিউশন ভালো? দেখো, এটা 3 দিনের মাথায় আবার ব্যাক করছে, এটা 10 দিনের মাথায় ব্যাক করছে, এটা 20 দিনের মাথায় ব্যাক করছে। তাহলে যত কম সময়ে একটা স্যাটেলাইট আবার সেই একই জায়গাতে ফিরে আসবে, সেই স্যাটেলাইটের তোলা ছবির টেম্পোরারি রেজলিউশন তত ভালো। এটা কেন দরকার হয়? ধরে নাও আমি আজকে নলহাটিতে ছবি তুললাম, আবার ওই স্যাটেলাইটটা 1 মাস পর ছবি ঘুরে ওই নলহাটিতে এলো, তাহলে ওই 1 মাসের মধ্যে হয়তো আরো 3-4টে বাড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে 1 মাসের মধ্যে 3টে বাড়ি তৈরি হয়েছে, যেটা এক মাস আগে স্যাটেলাইটের ছবিতে সাপোজ এইখানে দিলাম, এই জমি এইটা যদি ধরি, তাহলে 20 দিনের মাথায় আমি দেখলাম এখানে 10টা বাড়ি তৈরি হয়ে গেছে। সেই স্যাটেলাইট যদি 10 দিনের মাথায় আসতো, তাহলে কটা বাড়ি তৈরি দেখতে পারতো? সেখানে হয়তো 5টা বাড়ি তৈরি দেখতে পারতো। আর সে যদি 3 দিন পর পর আসে, তাহলে সে কটা বাড়িতে? 2টো বাড়ি। তাহলে দেখতে পাচ্ছি কি, মানে এইটা মানে যত কম সময় যাবে তত কিন্তু জায়গাটার পরিবর্তন, মানে জায়গাটা পরিবর্তনটা তত ভালোভাবে লক্ষ্য করা যাবে। আর যত বেশি সময় ধরে আমি ডেটা, অনেক দিনের পর যদি ডেটা আমি নিই, তাহলে দেখবো কি না পরিবর্তনটা অনেক বেশি হয়ে গেছে। এখানে পরিবর্তনটা আমি খুব মানে কি বলবো, অল্প অল্প পরিবর্তন দেখতে পাবো, আর এটার মধ্যে আমরা খুব বেশি পরিবর্তন দেখতে পাবো। তাহলে কোনটা রেজলিউশন ভালো? আমার যেটা সব থেকে কম দিনে যে স্যাটেলাইটটা ঘুরে আসবে, তার রেজলিউশন, টেম্পোরারি রেজলিউশন তত ভালো। অর্থাৎ একটা স্যাটেলাইট যে স্থানে শুরু হলো, সেই স্থানে যত কম সময় ঘুরে আসবে, তার টেম্পোরারি রেজলিউশন তত ভালো। বুঝতে পারলাম? তাহলে এইটা হচ্ছে আমার রেজলিউশন বা বিভেদনের বিভিন্ন ভাগ, যেটা আমরা জানলাম। তার সাথে কি জানলাম আমরা? পিক্সেল কি সেটা জানলাম। পিক্সেলের পর আমরা 3 নম্বর যে জিনিসটা আমাদের জানার কথা ছিল, তার নাম হচ্ছে ডিএন ভ্যালু। তাহলে আমরা 1 নম্বর কি জানলাম? রেজলিউশন কি, রেজলিউশন বা বিভেদন কি। 2 নম্বর জানলাম পিক্সেল কি। এবার 3 নম্বর জানবো ডিএন ভ্যালু কি। ডিএন ভ্যালু, এই কথাটার পুরো অর্থ হচ্ছে ডিজিটাল নাম্বার। এর মানে হচ্ছে, আমরা 3টে প্রাথমিক রঙের কথা বললাম, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে রেড। এটা হচ্ছে আমাদের 3টে প্রাথমিক কালার। এই প্রত্যেকটা প্রাথমিক কালারের 0 থেকে 255, টোটাল 256টা ভ্যারিয়েশন আছে। মানে নীল রঙের 256টা ভ্যারিয়েশন, সবুজ রঙের 256টা ভ্যারিয়েশন, লাল রঙের 256টা ভ্যারিয়েশন, মানে 256টা করে শেড আছে। যেমন লিপস্টিকের যে শেড হয়, গাঢ় লাল, হালকা লাল, তার থেকে একটু হালকা লাল, তার থেকে একটু হালকা লাল। লিপস্টিকের বা নেল পলিশের যে শেড হয়, সেরকমই ব্লু, গ্রিন, রেড, প্রত্যেকটা কালারের 0 থেকে 255, টোটাল 256টা শেড আছে। এই এক একটা শেডকে বলা হয় ডিজিটাল নাম্বার। মানে যদি আমি বলি 50, বি 50, জি 64, আর আর 30, তাহলে হচ্ছে ব্লু কালারের 50 ডিএন ভ্যালু, গ্রিন কালারের 64 ডিএন ভ্যালু, আর লাল কালারের 30 ডিএন ভ্যালু মিলে একটা কালার তৈরি করবে। আবার যদি বলি ব্লু কালারের 24, গ্রিন কালারের 10, আর রেড কালারের 18, এই 3টে সংখ্যা নিয়ে একটা কালার তৈরি করবে। অর্থাৎ পৃথিবীতে যত কালার আছে, সব কালারগুলোই কিন্তু ব্লু, গ্রিন, রেডের এই 256 ভ্যারিয়েশনের সঙ্গে কম্বাইন করে তৈরি। আমি এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখি। তোমরা যারা কম্পিউটার জানো বা কম্পিউটার শেখো, তারা পেন্ট যে সফটওয়্যার আছে, পেন্ট সফটওয়্যারে কিন্তু এই ডিএন ভ্যালু তৈরি করে আমরা রং তৈরি করতে পারি। আমি একটা ফটোশপের মাধ্যমে, অ্যাডোব ফটোশপের মাধ্যমে একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি।
যারা ফটোশপ সফটওয়্যার জানে তারা এই ব্যাপারটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে। ছবিটাকে একটু বড় করার চেষ্টা করছি, জানি না বড় হবে কিনা, এটা বড় করা পসিবল নয়, এটা মনে হয় দেখা যাবে না। ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখি এটা দেখানো সম্ভব কিনা। এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে কালার কম্বিনেশন। তো এখানে তিনটে ডিএন ভ্যালু আছে, একটা হচ্ছে রেড, গ্রিন, এটা ব্লু, আর জিবি, রেড, গ্রিন আর ব্লু। আমি কি করব, এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমি চেঞ্জ করব, পরিবর্তন করব। ঠিক আছে, এই সংখ্যাগুলো পরিবর্তন করব, এই সংখ্যাগুলো পরিবর্তনের সাথে সাথে এইখানে কালার শো করবে, এখানে কালার পরিবর্তন হবে। তোমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করো, আমি এখানে সংখ্যা পরিবর্তন করব, এখানে কালার পরিবর্তন হবে। ঠিক আছে, আমি ব্লু রেডের দিলাম 50, আমি যা করবো 256 মধ্যে কালারটা করবো। ঠিক আছে, গ্রিনের দিলাম 26 আর ব্লু দিলাম 78। দেখো, লক্ষ্য করো, রেডের কালারটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, রেডের কালারটা করলাম 180। এটা যদি লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু ওপরের কালারটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, যেহেতু লালের ডিএন ভ্যালু বেশি দিয়েছি, কালারটা কিন্তু এখানে লালের দিকে শো করছে। যদি আমি এটা সবুজের ডিএন ভ্যালু বেশি দিই, মানে সবুজটা এখানে 26 আছে, আমি যদি সবুজটাকে 226 করে দিই, সবুজটা সব দিয়ে বাড়িয়ে দিই, দেখো এখানটা সবুজ হয়েছে, হচ্ছে তো এখানটা সবুজ, এটা সবুজ হয়েছে। আবার যদি ব্লু কালারে যদি ডিএন ভ্যালুটা বাড়িয়ে দিই, ব্লু কালার 78 করেছি, এটা আমি করে দিলাম এটা করে দিলাম 228, এটা করে দিলাম 228। দেখো এটা নীল হয়েছে। তার মানে এই তিনটে লাল, সবুজ এবং নীল, এই তিনটে ডিএন ভ্যালু পরিবর্তন করে করে কিন্তু পৃথিবীর সমস্ত রং আমি তৈরি করতে পারি। তাহলে এই তিনটে প্রাইমারি কালার থাকা মানে হচ্ছে আমরা পৃথিবীর সমস্ত রং কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। এই তিনটে রং সূর্যের আলোর মধ্যে থাকে, এই তিনটে রং আমাদের চোখের মধ্যে থাকে, এই তিনটে রং আমাদের মোবাইলের মধ্যে থাকে, এই তিনটে রং আমাদের কালার টেলিভিশনের মধ্যে থাকে, এবং এই তিনটে রং কম্পিউটারের মধ্যেও কিন্তু ভরা আছে। সেই জন্য আমরা কম্পিউটারে কিন্তু কালারের পার্থক্য আমরা করতে পারি। তাহলে ব্যাপারটা যেটা কি দাঁড়ালো, তাহলে আজকের ক্লাসের পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, আজকের যে ক্লাসটা পুরো ব্যাপারটা দাঁড়ালো, 1 নম্বর আমরা জানলাম কি রেজলিউশন কি কি এবং কয় প্রকার, পিক্সেল কি, ডিএন ভ্যালু কি। যেখানে রেজলিউশন আমরা 4 ধরনের জানলাম। কি কি রেজলিউশন, একটা হচ্ছে স্প্যাশিয়াল রেজলিউশন বা স্থানিক বিভেদন, 2 নম্বর হচ্ছে স্পেকট্রাল রেজলিউশন বা বর্ণালীগত বিভেদন, 3 হচ্ছে রেডিওমেট্রি রেজলিউশন, 4 হচ্ছে টেম্পোরাল রেজলিউশন। তারপর আমরা জানবো কি পিক্সেল কি, পিক্সেলের সাথে রেজলিউশনের সম্পর্ক কি, পিক্সেলের সংখ্যা যত বেশি হবে রেজলিউশন তত ভালো হবে, আর রেজলিউশন যত ভালো হবে তত ছবির মধ্যে থাকা উপাদানকে আমরা তত পার্থক্য বেশি করতে পারবো, আর পিক্সেল সংখ্যা যত কম হবে তত রেজলিউশন খারাপ হবে, আর ছবির মধ্যে থাকা আমরা বস্তুর কোনো পার্থক্য করতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্ক। আর ডিএন ভ্যালুটা আমরা জেনে গেলাম, ডিএন ভ্যালুটা কি, তিনটে প্রাইমারি কালার রেড, গ্রিন আর ব্লু, আর সেকেন্ডারি কালার প্রাইমারি কালারকে একসাথে কি বলা হয়, ভিবজিওর, ভায়োলেট, ইন্ডিগো, গ্রিন, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এবং লাল। এবং এই 7টা কালার এবং নিয়ে পৃথিবীতে সব কালার তৈরি, এবং মেনলি 3টে কালার যাদের ডিএন ভ্যালু 0 থেকে 255, টোটাল 0টা ইনক্লুড করে 255 সাথে যোগ করলে 256 হয়। তাহলে 256, নীলের 256টা ভ্যারিয়েশন, তারপর হচ্ছে লালের 256টা ভ্যারিয়েশন এবং সবুজের 256টা ভ্যারিয়েশন মিলে আমরা পৃথিবীর সমস্ত কালার ভ্যারিয়েশন আমরা করতে পারি। তাহলে আজকে আমরা জাস্ট এই 3টে জিনিস সম্পর্কে জানলাম। এবার আমরা নেক্সট দিন কিভাবে উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রকে আমরা ব্যাখ্যা করতে পারি বা বিশ্লেষণ করতে পারি সেই পদ্ধতি সম্পর্কে কিন্তু আমরা জানবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। সকলকে ধন্যবাদ।